1601 সালের দরিদ্র আইন নিয়ে। তোমরা জানো যে সমাজকর্ম একটি পেশা। এটি এমন একটি পেশা যেটি মানুষকে সক্ষম করে তোলে, সক্ষমকারী পেশা। এবং প্রাচীন যে সনাতন সমাজ কল্যাণ পদ্ধতি ছিল, মানুষকে সাহায্য সহযোগিতা করার যে পদ্ধতি ছিল, সেই সাহায্য সহযোগিতা করার পদ্ধতির একটা বৈজ্ঞানিক এবং নতুন প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে সমাজকর্ম। তো সমাজকর্ম যে একটা পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের প্রথম দিককার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 1601 সালের দরিদ্র আইন। 1601 সালের দরিদ্র আইন বা দরিদ্র আইন যেগুলো ইংল্যান্ড, সে সময় প্রাক শিল্প যুগে যে দরিদ্র আইনগুলো প্রণীত হয় ইংল্যান্ডে, এগুলো মূলত সমাজকর্ম পেশাকে আজকের আধুনিক রূপ হিসাবে দাঁড় করানোর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কারণ এই আইনগুলো মূলত রাষ্ট্রকে বাধ্য করেছে দরিদ্র এবং অসহায় এবং অক্ষম মানুষগুলোকে সরাসরি সাহায্য প্রদান করার জন্য। রাষ্ট্রের সাথে দরিদ্রদের একটা সংযোগ, সর্বোপরি রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করেছে দরিদ্রদের ব্যাপারে, দারিদ্রতা দূরীকরণের ব্যাপারে, মানুষের আর্থ সামাজিক ব্যাপারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তো আজকে আমরা জানবো 1601 সালের দরিদ্র আইন সম্পর্কে, এর বিভিন্ন দিক সম্পর্কে, এবং 1601 সালের দরিদ্র আইন দরিদ্র মানুষদের কল্যাণে কিভাবে কাজ করেছে এবং এই আইনগুলোর ফাঁকফোকর বা এই আইনগুলোর সীমাবদ্ধতা সম্পর্কেও আমরা আজকে ধারণা লাভ করব। মূলত আধুনিক বা পেশাদার সমাজকর্মের যে উদ্ভব বা বিকাশ, এই উদ্ভব বা বিকাশে তিনটি ঘটনার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে যুক্তরাজ্যের অবদান, আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অবদান, এবং 3 নম্বরটি হচ্ছে শিল্প বিপ্লবের প্রভাব। মূলত এই তিনটি বিষয় বা ঘটনা সমাজকর্মকে তার প্রথাগত যে অনুশীলন, এই অনুশীলনের থেকে মুক্ত করে একটি বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নির্ভর পেশায় পরিণত করেছে। পাশাপাশি সমাজকর্ম পেশার বিকাশে বিভিন্ন মানবহিতৈষী ব্যক্তিবর্গ ও পেশাগত সংগঠনের যে ভূমিকা, এই ভূমিকাও কিন্তু খুবই অনস্বীকার্য। এক্ষেত্রে আমরা আরও কিছু সংগঠন যেমন COS, জাতীয় সমাজকর্মী সমিতি, NSW, CSW, এই প্রতিষ্ঠানগুলোর আরও কিছু ভূমিকা আছে, আমরা এগুলো পরে জানব। আজকে আমরা যেটা জানব এটা হচ্ছে দরিদ্র আইন সম্পর্কে জানব। দরিদ্র আইনের ধারণা বা কনসেপ্ট অফ পোর ল। দরিদ্র আইন কি? দরিদ্র আইন কোথায় থেকে আসলো? মূলত প্রাক শিল্প যুগে, মানে শিল্প বিপ্লবের আগে, যখন সমাজ ব্যবস্থা ছিল কৃষিভিত্তিক, ঠিক এই সময়ে ইংল্যান্ডে বিভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দারিদ্র্য প্রকট আকার ধারণ করতে থাকে। ফলে সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে সুসংগঠিত উপায়ে সমাজসেবা কার্যক্রম পরিচালনা এবং ক্রমবর্ধমান দারিদ্র্য নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভিক্ষাবৃত্তি সহ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইংল্যান্ড সরকার সে সময়ে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন। তো দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রণয়ন করারও প্রয়োজন ছিল। এই প্রয়োজনের উপর বেস করে আসলে এই আইনগুলো গঠিত হয়, এবং এই আইনগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে কেবল দারিদ্র্য দূরীকরণ না, বরং সেই সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। মূলত যে দারিদ্র্য দূরীকরণ এবং ভিক্ষাবৃত্তি রোধ করতে 14শ শতাব্দী থেকে 20শ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণীত হয় এবং বাস্তবায়িত হয়। এগুলোকেই দরিদ্র আইন বলা হয়। রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক 1349 সালে শ্রম আইন প্রণয়নের মাধ্যমে ইংল্যান্ডের দারিদ্র্য দূরীকরণের প্রথম পদক্ষেপ থেকে 1597 সালে দারিদ্র্য সম্পর্কিত আইন প্রণয়ন পর্যন্ত বেশ কিছু আইন প্রণীত হয়। এর মধ্যে কিছু আইন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 8ম হেনরি কর্তৃক প্রণীত আইনগুলোর মধ্যে রয়েছে 1531 সালের দরিদ্র আইন, 1536 সালের দরিদ্র আইন,
এছাড়াও আছে 1572 সালের আইন, 1576 সালের সংশোধনাগার আইন, 1597 সালের আইন। এই আইনগুলো খুবই উল্লেখযোগ্য, কিন্তু কালের আবর্তে কিছু শ্রেণীর অনুন্নত ও ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে মূলত এই সমস্ত আইন তার মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে এক পর্যায়ে এই আইনগুলো দরিদ্রদের জন্যে তাদের সাহায্য করার বদলে একটা সময় এটি তাদের জন্যে হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তো তৎকালীন ইউরোপে নানা বিচ্ছিন্ন ঘটনা, সেই সময় আজকের যে ইউরোপ আর সে সময়কার ইউরোপ, এই দুইয়ের মধ্যে ফার ডিস্টেন্স ছিল। তো তৎকালীন ইউরোপে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যায়, যেমন সামন্তবাদের অবসান ঘটে, ভিক্ষাবৃত্তির প্রচলন ঘটে, কর্মসংস্থানের অভাব দেখা দেয়, শ্রমিক স্থানান্তরের সমস্যা, এছাড়াও প্লেগ রোগের প্রাদুর্ভাব, এছাড়াও আরও কিছু ব্যাপার যেমন জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব প্রভৃতি কারণে ইংল্যান্ডের সমাজ জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নতুনত্বের যে ঢেউ, আধুনিকায়নের যে ঢেউ, এবং এই যে আধুনিক ইংল্যান্ড এবং প্রাচীন যে ইংল্যান্ড, এই যে এবং এখান থেকে যে চেঞ্জ হওয়ার বা পরিবর্তন হওয়ার যে সময়কালটা, মূলত এটি হচ্ছে সেই ট্রানজিশন পিরিয়ড। এবং এই সময়ে ইংল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং এই সময়ে আর্থিক যে একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি হয়, সেখানে ভিক্ষাবৃত্তি টাইপ ব্যাপারগুলো ব্যাপক হারে বেড়ে যায়। এর ফলে সপ্তদশ শতাব্দীতে প্রথম রানী এলিজাবেথের সময় এর যে আগের যে পুরাতন যে আইনগুলো ছিল, মানে 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত বেশ কিছু দরিদ্র আইন প্রণীত হয়। এই দরিদ্র আইনগুলো এই আইনগুলোর সমন্বয়ে, মূলত আইনগুলো থেকে গুরুত্বপূর্ণ আইনগুলোকে নিয়ে আর একটি পরিপূর্ণ আইন প্রণীত হয়, যা 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন হিসেবে পরিচিত। এই আইনটি মূলত দরিদ্রদের কল্যাণে প্রণীত হয়, কিন্তু ইংল্যান্ডের সমাজ থেকে দারিদ্র সম্পূর্ণ দূর না হওয়ায় পরবর্তীতে 1662 সালের বসতি আইন, দ্য হেলথ অ্যান্ড মোরালস অ্যাক্ট অফ 1802 এবং এছাড়াও 1833 সালের ফ্যাক্টরি আইন, 1834 সালের দরিদ্র সংস্কার আইন, 1905 সালের দরিদ্র আইন কমিশন প্রভৃতি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। মূলত এই যে আইনগুলোর কথা বললাম, এই আইনগুলোর লক্ষ্য কী ছিল? এই আইনগুলোর লক্ষ্য ছিল ইংল্যান্ডের সমাজ জীবন থেকে দারিদ্র দূর করা। তাই এই সবগুলো আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্র আইন নামে পরিচিত। সুতরাং সার্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে রাজা তৃতীয় এডওয়ার্ডের সময়কালে প্রণীত 1349 সালের শ্রম আইন থেকে 1905 সালের দরিদ্র আইন কমিশন পর্যন্ত যে আইনগুলো এ সময়ে প্রণীত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, এই আইনগুলো সবগুলোকেই আমরা দরিদ্র আইন হিসেবে চিহ্নিত করতে পারি। তো এটা হচ্ছে দরিদ্র আইনের সংজ্ঞা। তাহলে দরিদ্র আইনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে রাজা তৃতীয় এডওয়ার্ডের সময় কালে প্রণীত 1349 সালের শ্রম আইন থেকে 1905 সাল পর্যন্ত দরিদ্র আইন কমিশন পর্যন্ত অনেকগুলো দরিদ্র আইন হয়েছে, যেগুলো দরিদ্রদের কল্যাণে, দরিদ্রদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সর্বোপরি সামাজিক নিরাপত্তা প্রণয়নে এই আইনগুলো প্রণীত হয়েছে। এবং এই প্রত্যেকটি আইনকেই আমরা, এই সকল আইনকে আমরা দরিদ্র আইন হিসেবে চিহ্নিত করব। এবং এই আইনগুলো মূলত প্রাক শিল্প যুগে ইংল্যান্ডের বিভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে যখন দারিদ্র্য প্রকট আকার ধারণ করে, তখন এই প্রকট দারিদ্র্যকে দূর করতে সরকারের আইন প্রণয়নের মাধ্যমে সরকার সুসংগঠিত উপায়ে সমাজসেবা কার্যক্রম পরিচালনা এবং ক্রমবর্ধমান যে দারিদ্র্য, এই দারিদ্র্য নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সেই সাথে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা তখন আজকের মতো ছিল না। নাজুক এই আর্থসামাজিক অবস্থার
বিভিন্ন সমস্যার উদ্ভব হয়, যেমন ভিক্ষাবৃত্তি বা এই বেশ কিছু অপরাধ। তো এই অপরাধ এবং এই ভিক্ষাবৃত্তি বা এই যে আনস্টেবল অবস্থা, বিশৃঙ্খলতা তৈরি হয়, এই বিশৃঙ্খলতা থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত 1600 বেশ কিছু দরিদ্র আইন প্রণীত হয়। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আইন হচ্ছে 1601 সালের দরিদ্র আইন। 1601 সালের দরিদ্র আইন মূলত এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে পরিচিত, এবং এই দরিদ্র আইনটি দরিদ্রদের কল্যাণে এই আইনটি প্রণীত হয়। 1601 সালের এলিজাবেথীয় যে দরিদ্র আইন আছে, এই দরিদ্র আইনে কি কি আছে? আমি আগেই বলেছি যে এই আইনগুলো হয়েছে প্রাক শিল্প যুগে। ইংল্যান্ড যখন নানান ধরনের আর্থসামাজিক ও দারিদ্র্য সমস্যায় জর্জরিত ছিল, যে সময় সামন্তবাদের অবসান ঘটে, ভিক্ষাবৃত্তির প্রচলন ঘটে, এছাড়াও প্লেগ রোগের প্রাদুর্ভাব, এছাড়াও সমাজে শহুরে জীবনের প্রতি আসক্তি, নানান সমস্যায় ইংল্যান্ড তখন জর্জরিত ছিল। এই জর্জরিত নানান আর্থসামাজিক এই সমস্যায় জর্জরিত থাকা অবস্থায় সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে মূলত এই যে ক্রমবর্ধমান যে দারিদ্র সমস্যা, এই দারিদ্র সমস্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারণ ইংল্যান্ড প্রথম বুঝতে পারে যে এই যে সমাজের একটা খুব বড় সমস্যা হচ্ছে এই দারিদ্রতা। মূলত এই সমস্যা, পোভার্টি যদি সমাজে থাকে, তাহলে সমাজের যে মানুষগুলো দরিদ্র, তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মিট আপ করতে পারে না, এবং প্রয়োজনীয় চাহিদা মিট আপ করতে পারে না বলে সে নানান ধরনের অপরাধ কর্মে জড়িয়ে পড়ে, আরেকজনের উপর ডিপেন্ডেড হয়ে পড়ে এবং সে আর 5টা মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট করে। আবার একই সাথে এই দরিদ্র মানুষগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের জন্য খুব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাও সহজ ব্যাপার ছিল না, কারণ ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা তখন এতটা উন্নত ছিল না। তখন ইংল্যান্ডের যে আর্থসামাজিক অবস্থা, এটি ভঙ্গুর ছিল। ঠিক এই সময়ে সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ক্রমবর্ধমান এই যে দারিদ্র সমস্যা, এই দারিদ্র সমস্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু 16 শতাব্দী পর্যন্ত সমস্যা মোকাবেলায় গৃহীত সরকারি কার্যক্রমের বেশিরভাগই ছিল শাস্তি ও দমনমূলক। এর প্রেক্ষিতে 1349 থেকে 1601 সালের পূর্ব পর্যন্ত বেশ কিছু আইনের অভিজ্ঞতার আলোকে ইংল্যান্ডের শাসক শ্রেণী দরিদ্রদের কার্যকর সাহায্য প্রদানের কথা চিন্তা করেন। তারা দেখেন যে 1349 সাল থেকে 1601 সাল পর্যন্ত অনেক দরিদ্র আইন হয়েছে দরিদ্রদের জন্য, কিন্তু এগুলো সব ছিল দরিদ্রদের উপর নিপীড়নমূলক। এবং 1601 সালে সময়ের সাথে সাথে তখন শাসক শ্রেণী তারা প্রথম যেটা ফিল করেন যে এতদিন যে দরিদ্র আইনগুলো, যেগুলো দরিদ্র মানুষের জন্যে প্রণীত হয়েছে, এই আইনগুলো মূলত দরিদ্রদের জন্যে আরও অনেক বেশি নিপীড়নমূলক। তাদের দরিদ্র হিসাবে জন্মগ্রহণ করাই বা অসচ্ছল হিসেবে জন্মগ্রহণ করাই যেন তাদের জন্যে একটা বিরাট একটা পাপের ব্যাপার। তারা সমাজের একটা বোঝা হিসাবে এই আইনগুলো দরিদ্রদেরকে আরও বেশি লজ্জিত করেছে, এবং তাদের স্বাভাবিক জীবন ধারণের জন্যে আরও বেশি তাদের মধ্যে সংকোচ, এবং তারা সমাজের একটা বার্ডেন হিসাবে তারা পরিচালিত হয়েছে। শুধু তাই নয়, এই আইনগুলো দরিদ্রদের ব্যাপারে খুব নিষ্ঠুরভাবে তাদের সাথে ট্রিট করা হয়েছে। মূলত কল্যাণ রাষ্ট্রের যে উদ্ভব বা কল্যাণ রাষ্ট্রের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার সাথে এই আইনগুলো সম্পূর্ণ বিরূপ একটা সম্পর্ক বা সম্পূর্ণ বিরূপ একটা মনোভাব তৈরি করে। তাই 1601 সালের যে দরিদ্র আইন, দরিদ্র দূরীকরণ এবং এই যে দরিদ্র ব্যক্তি যারা আছেন তাদের সঠিক পুনর্বাসনের জন্যে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে 1601 সালের দরিদ্র আইনটি প্রণীত হয়। মূলত ইংল্যান্ডের দারিদ্র দূরীকরণ ও ভবঘুরে সমস্যা মোকাবেলায় এটি ছিল 43তম প্রয়াস। এটি ছিল মূলত ইংল্যান্ডের যে আইনগুলো, দরিদ্র আইন, তার মধ্যে 43তম আইন। তো
এই ৪৩তম আইনটি সম্পর্কে আমরা জানব, কারণ এর আগের যে ৪২টি আইন আছে এই আইনগুলোর উপর বেস করে রানী এলিজাবেথের সময় এই ৪৩তম আইন বা ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি প্রণীত হয়, যেটি মূলত দরিদ্রদের যে দারিদ্র্য সমস্যা, এই সমস্যা দূরীকরণে একটা সময় উপযোগী, সে সময়ের জন্য সময় উপযোগী একটা পথ বা পন্থা হিসাবে বিবেচিত হয় এবং পৃথিবীর ইতিহাসে এটি একটি নজির স্থাপন করে দরিদ্রদের কল্যাণে, তাদের দারিদ্রতার হাত থেকে রক্ষা করা এবং দারিদ্র্য দূরীকরণ সহ ভবঘুরের সমস্যা মোকাবেলায় এই আইনটি প্রণীত হয়। অনেক সমাজবিজ্ঞানী একে ৪৩তম এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ এটি দরিদ্র আইন হিসাবে আইন যদি আমরা সালের ভিত্তিতে একটা তালিকা তৈরি করি তাহলে এটি হবে ৪৩তম আইন, এবং এই আইন সমাজকর্ম বা মানুষের কল্যাণের জন্য এটি একটি মাইল ফলক, এটি একটি অনেক বড় মাইল ফলক। এবং এই আইনের ব্যাপারে ফ্রিডল্যান্ডার বলেছেন, The Poor Law of 1601 was a codification of the preceding poor relief legislation. এখন আমরা জানব ১৬০১ সালের দরিদ্র আইনের যে ধারা বা কিছু বিধান আছে এই বিধান সম্পর্কে। ১৬০১ সালের দরিদ্র আইন মূলত সেবাদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি, সরকার ১৬০১ সালের দরিদ্র আইনের সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে দরিদ্র মানুষদের সরকার রাষ্ট্রের পাশাপাশি দরিদ্রদের যে আত্মীয় স্বজন, তাদের পরিবার, তাদের পরিবারের কর্তব্য, আত্মীয় স্বজন পরিবারের কর্তব্য এবং দরিদ্রদের শ্রেণীবিভাগ করা হয় এবং আইন প্রয়োগের কঠোরতার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এই আইনকে মূলত সরকারি দায়িত্বশীলতার প্রবর্তক হিসাবে উল্লেখ করা হয়। কিভাবে এবং কেন এটি আমরা জানব। মূলত এই আইনের ক্ষেত্রে দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসনে কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়, যেগুলো আমরা উল্লেখ করতে পারি। মূলত সেই সব দরিদ্র, এই আইনে বলা আছে যে সেই সব দরিদ্র ও অসহায় ব্যক্তিকে সাহায্য দানের তালিকাভুক্তি থেকে বিরত রাখা যাদের পরিবার ও সম্পদশালী আত্মীয় স্বজন তাদের দায়িত্ব গ্রহণে বাধ্য থাকে। অর্থাৎ দরিদ্রদের প্রথম একটা তালিকাভুক্তির কথা বলা আছে। দরিদ্র ব্যক্তিদের একটা তালিকা তৈরি করবে রাষ্ট্র, কিন্তু সেই সব ব্যক্তিদের তালিকা করা হবে না যাদের পরিবার এবং যাদের সম্পদশালী আত্মীয় স্বজন আছে, এবং সম্পদশালী আত্মীয় স্বজন তাদেরকে তাদের দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হবে। এরপরে বলা আছে প্যারিস শুধু সেসব দরিদ্রদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করবে যারা প্যারিসের জন্মগত বাসিন্দা অথবা কমপক্ষে ৩ বছর ধরে প্যারিসে বসবাস করছে এবং যাদের পরিবার ও আত্মীয় স্বজন সাহায্য দানে অক্ষম। অর্থাৎ প্যারিসের যে সরকার ব্যবস্থা বা প্যারিসের যে প্রশাসন, সেই প্রশাসন রাষ্ট্রীয়ভাবে কাদের দায়িত্ব গ্রহণ করবে, সেই সব মানুষদের দায়িত্ব গ্রহণ করবে যাদের জন্ম প্যারিসে এবং যারা প্যারিসের বাসিন্দা অথবা যারা কমপক্ষে ৩ বছর ধরে প্যারিসে বসবাস করছে এবং যাদের পরিবার ও আত্মীয় স্বজন সচ্ছল নয়, অসচ্ছল, এবং তাদের দায়িত্ব গ্রহণ করার মতন আর্থিক সক্ষমতা তাদের নেই। এরপরে আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে এই আইনে প্রথম ভিক্ষুকদের সক্ষম ভিক্ষুক ও সচ্ছল আত্মীয় স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেয়া ও নেয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়। অর্থাৎ যেসব ভিক্ষুক যারা আছেন, যারা রাস্তায় ভিক্ষা করছেন, আরেকজনের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেছেন, তাদের মধ্যে যাদের কাজ করার সক্ষমতা আছে কিন্তু অলসতা বা অন্য কোনো কারণে যারা কাজ করছে না, যারা ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে, তাদের জন্যে প্রথম ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়। এবং আরও বলা আছে যে এইসব ভিক্ষুকদের যাদের আত্মীয় স্বজন সচ্ছল, সেই সব ভিক্ষুকদের এবং সক্ষম ভিক্ষুকদের কোনোভাবেই ভিক্ষা প্রদান করা হবে না। প্রথম ভিক্ষুকদের দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সক্ষম ভিক্ষুক, এবং এই আইনে প্রথম সক্ষম ভিক্ষুক এবং
অক্ষম ভিক্ষুকদের দুইটি ভাগে বিভক্ত করা হয় এবং সক্ষম ভিক্ষুক তারাই যাদের শারীরিকভাবে যারা কাজ করতে সক্ষম, কিন্তু তারা কাজ করছে না বরং ভিক্ষাবৃত্তি করছে, এবং যাদের আত্মীয় স্বজন তাদের দায়ভার, আত্মীয় স্বজন যাদের আর্থিকভাবে আত্মীয় স্বজন তাদের দায় নিতে পারে, অর্থাৎ সচ্ছল আত্মীয় স্বজন যাদের আছে তারাও কিন্তু সক্ষম ভিক্ষুক, তারাও ভিক্ষা করবে না এবং জনগণ তাদের ভিক্ষা দেবে না। অর্থাৎ রাষ্ট্র নির্ধারণ করে দেয় কোন মানুষগুলো ভিক্ষাবৃত্তিতে জড়িত হতে পারবে। সেই সব মানুষ যাদের আত্মীয় স্বজন নেই, যাদের সাহায্য সহযোগিতা করার কেউ নেই, এবং যারা কাজ করতে আসলে অক্ষম, শারীরিক, মানসিক বা অন্য কোনোভাবে তারা এতটাই ক্ষতিগ্রস্ত যে তারা আসলে কোনো কাজ করতে পারবে না, তাদেরকেই অক্ষম ভিক্ষুক বলা হচ্ছে। এবং এই অক্ষম ভিক্ষুকদেরই শুধু ভিক্ষাবৃত্তিতে তাদের নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর সক্ষম ভিক্ষুকরা ভিক্ষা পাবে না এবং জনগণ এবং রাষ্ট্র এটি প্রতিহত করবে। এই আইনের মাধ্যমে প্রথম ভিক্ষুকদের শ্রেণীবিভাগ করা হয়। এছাড়াও জনসন 1995 সালে 1995 সালে তার যে বই, সেখানে 1601 খ্রিস্টাব্দের দরিদ্র আইনের বেশ কিছু বিধানের কথা উল্লেখ করেছেন। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে যে স্থানীয় পর্যায়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রীয় নয়, স্থানীয় পর্যায়ে বা এলাকা ভিত্তিক যে দরিদ্র যারা আছেন তাদেরকে ত্রাণ কার্যক্রম বা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, এই যে কার্যক্রম, এই কার্যক্রমের আওতায় আনা, আত্মীয় স্বজনদের দায়িত্বশীলতা বা পিতা তার সন্তান ও সন্তানদের সন্তানকে সহায়তা, আর সন্তানদের তার নির্ভরশীল পিতা ও পিতামহের সহায়তা দেওয়ার বিধান করা। এখানে আত্মীয় স্বজনদের তাদের দায়িত্বশীলতা বর্ণিত আছে। এখন আত্মীয় স্বজন কারা? পিতা তার সন্তানকে দেখাশোনা করবে, কিংবা তার সন্তানের সন্তান, অর্থাৎ তার নাতি নাতনি যারা আছে তাদের সহায়তা দান করবে, আর সন্তানরাও তাদের ওপর নির্ভরশীল পিতা এবং পিতামহ, তাদের দাদা নানা যারা আছে তাদের সহায়তা দেবে। এই আইন অনুযায়ী রাষ্ট্র তাদের এই সহায়তা দেওয়ার বিধান দেয়। এছাড়াও প্রত্যেক প্যারিসের জনগণ কর্তৃক প্যারিসের নিজস্ব দরিদ্র কর প্রদান, অর্থাৎ জনগণ কর্তৃক নিজস্ব যে দরিদ্র কর, সে দরিদ্র কর প্রদান করতে হবে। এরপর সাহায্যার্থের সুবিধার্থে দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে বিভক্তিকরণ হয় এই আইনের মাধ্যমে। আমি আগেই বলেছি, সক্ষম দরিদ্র এবং অক্ষম দরিদ্র। সক্ষম দরিদ্র কারা? সক্ষম বা সবল বা কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা স্টার্ডি বেগার বলা হতো। এদের ভিক্ষা দেয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং সংশোধনাগারে তাদের কাজ করতে হতো, অর্থাৎ তারা কাজ করে তাদের খেতে হবে। কেউ অনিচ্ছা প্রকাশ করলে তাকে কারাগারে নিক্ষেপ বা কঠোর শাস্তি প্রদান করা হয়। অর্থাৎ যে মানুষগুলো কাজ করতে সক্ষম তাদেরকে সংশোধনাগারে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। এরপরে অক্ষম দরিদ্র বা ইম্পর্টেন্ট পোর কারা? যারা রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদি সহ বিধবা প্রমুখ যারা আসলে কাজ করতে সক্ষম নয়, তারাই হচ্ছে অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত। তো অক্ষম দরিদ্রদেরকে দরিদ্রাগারে রেখে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। কারো যদি আশ্রয়ের ব্যবস্থা থাকতো এবং সেখানে ভরণ পোষণের খরচ কম হলে সেখানে তাদেরকে ওভারসিয়ারের মাধ্যমে সাহায্য দানের ব্যবস্থা করা হতো। এই হচ্ছে সক্ষম দরিদ্র এবং অক্ষম দরিদ্রের ব্যাপারে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপ। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে নির্ভরশীল শিশু বা ডিপেন্ডেন্ট চাইল্ড। এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানেরা এই শ্রেণীভুক্ত। এদেরকে কোনো নাগরিকের কাছে বিনা খরচে দত্তক অথবা কম খরচে লালন পালনের জন্য দেয়া হতো। এক্ষেত্রে ছেলেদের জন্য 24 বছর এবং মেয়েদেরকে 21 বছর বা বিয়ের পূর্ব পর্যন্ত তাদের মনিবের বাড়িতে থাকতে হতো। অর্থাৎ কোনো নাগরিকের কাছে অনেকটা
নাগরিকের কাছে থাকবে, তাদের বাসায় সাহায্য সহযোগিতা বা লালন পালনের কথা বলা হলেও আসলে এটা অনেকটা দাস প্রথার মতোই এ সময় এই ব্যাপারটায় নির্ভরশীল শিশুদেরকে ব্যবহার করা হতো। এখন এই যে প্যারিস বলতে আমরা কি বুঝি এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 1601 সালের দরিদ্র আইনের যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এখানে দরিদ্র অসহায়দেরকে তালিকাভুক্তি করতে হবে, যাদের সম্পদ আছে আত্মীয় স্বজনের তাদের আত্মীয় স্বজন তাদের দেখতে বাধ্য হবে। প্যারিসে শুধু যেসব নাগরিকদের সাহায্য করার, অর্থাৎ প্যারিস বলতে এখানে ছোট ছোট অংশ, আঞ্চলিক অংশ বোঝানো হচ্ছে, প্যারিস শহর না কিন্তু। তো এখানে এই যে আঞ্চলিক অঞ্চল ভিত্তিতে যেসব দরিদ্রদের সাহায্য করার বা প্রশাসনিক যে অংশ, তাদের সেই অঞ্চলের মানুষই তারা এই প্যারিসের বা এই ওই নির্দিষ্ট এলাকার যে প্রশাসন, সে প্রশাসন তাদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করবে। যাদের বয়স 3 বছর ধরে তারা এই প্যারিসে বসবাস করছে তাদের এবং যাদের পরিবার আত্মীয় স্বজন সাহায্যদানে অক্ষম এবং সক্ষম ভিক্ষুক ও সচ্ছল আত্মীয় স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য নেয়া এবং দেয়া এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। আবার একই সাথে দরিদ্রদেরকে 2-3টা ভাগে বিভক্ত করা হয়েছে: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং আরেকটি হচ্ছে নির্ভরশীল শিশু। আমরা যদি এই আইনটা দেখি, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র বা নির্ভরশীল শিশু কারো জন্যেই বেঁচে থাকাটা বা জীবনযাপন করাটা কিন্তু সহজ ছিল না বা সম্মানজনক ছিল না। তাদের প্রত্যেককেই মূলত সমাজের একটা নিয়ন্ত্রণ, রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হয় এবং যারা সক্ষম দরিদ্র তাদেরকে জোরপূর্বক তাদেরকে কাজ করতে তাদের বাধ্য করা হয় এবং তাদের উপর বাধ্যবাধকতা চাপিয়ে দেয়া হয়। এই ছিল হচ্ছে 1601 সালের মূল ধারাগুলো বা এই আইনের গুরুত্বপূর্ণ বিধিগুলো। আমরা জানবো 1601 সালের যে দরিদ্র আইন, এই দরিদ্র আইন বাস্তবায়নের প্রক্রিয়াটা কি। এই দরিদ্র আইন বাস্তবায়নের জন্য একটা প্রশাসনিক কাঠামো দাঁড় করানো হয়। 1601 সালে যে দরিদ্র আইন, এই আইনের যেন সুষ্ঠু ও যথাযথ সমন্বয়ের মাধ্যমে প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তাদেরকে, সেজন্য ওভারসিয়ার তাদের হাতে অর্পিত করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক এ সকল ওভারসিয়ার নিযুক্ত করা হতো। এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল সাহায্যার্থী দরিদ্রদের নিকট হতে দরখাস্ত গ্রহণ করা। এই যে ওভারসিয়ার যাদের নিয়োগ দেওয়া হতো প্রশাসনিক কাঠামোতে, তারা সাহায্যার্থী দরিদ্র যারা ছিল তারা দরখাস্ত দিত। এই দরখাস্ত গ্রহণ করা, সাহায্যার্থী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সাহায্যের ধরন ও প্রকৃতি নির্ণয় করা এবং কাকে সাহায্য দেওয়া হবে এবং কাকে সাহায্য দেওয়া হবে না, কাকে শ্রমাগারে পাঠানো হবে বা কাকে শ্রমাগারে পাঠানো হবে না, তা বিচার করা। তাহলে 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী প্রশাসনিক কাঠামোর উপর বেস করে একটা কাঠামো দাঁড় করানো হয়, যেখানে প্রশাসনিকভাবে ওভারসিয়ারদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে যারা ম্যাজিস্ট্রেটদের দ্বারা যারা নিযুক্ত হতো এবং তারা দরিদ্রদের কাছ থেকে দরখাস্ত গ্রহণ করত। তারা আইডেন্টিফাই করতো দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা, যে তাদের আসলে আর্থিক অবস্থা আছে না নাই, ভালো না খারাপ, তারা সক্ষম নাকি অক্ষম ভিক্ষুক, কিংবা তাদের আত্মীয় স্বজনের আর্থিক অবস্থা কি, তাদের সাহায্য দান করা যাবে নাকি যাবে না, কিংবা সাহায্য দান করা গেলেও এই সাহায্যের প্রকৃতি কেমন হবে, কিংবা কাকে সাহায্য দেওয়া হবে না, শ্রমাগারে পাঠানো হবে। এই ব্যাপারটা পুরোপুরি দেখার জন্যে ওভারসিয়ারদের নিয়োগ দেওয়া হতো। এরপরে অবকাঠামোগত অবস্থা। এই আইন অনুসারে প্রতিটি প্যারিসে পুরাতন অব্যবহৃত বাড়িগুলোকে সংশোধনাগার বা দরিদ্রাগার হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ প্যারিসে যে পুরাতন এবং অব্যবহৃত বাড়িগুলো রয়েছে সেখানে তাদেরকে এই দরিদ্রদের পাঠানো হতো এবং তাদেরকে শ্রমাগার, সেখানে তাদের ফোর্সফুলি কাজ করানো হতো যেসব সক্ষম দরিদ্র ছিল তাদেরকে। এরপরে বা একই সাথে এটাকে সংশোধনাগারও বলা হচ্ছে।
আয়ের উৎস বা সোর্স অফ ইনকাম। দরিদ্র সহায়তা ও সাহায্য দানের জন্য অর্থ যোগানের মূল উৎস ছিল দরিদ্র কর। এছাড়াও ব্যক্তিগত দান, বেসরকারি সাহায্য, দানকৃত সম্পত্তির আয় এবং আইন ভঙ্গের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ সাহায্য কার্যে ব্যয় করা হতো। ওভারসিয়ারগণ এই সকল দরিদ্র কর আদায়, যাবতীয় হিসাব সংরক্ষণ এবং সাহায্য বিতরণের সার্বিক কাজ করতেন। জানবো সমাজকর্ম পেশায় 1601 সালের দরিদ্র আইনের যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে বা সমাজকর্মের সাথে 1601 সালের যে দরিদ্র আইন, এই দরিদ্র আইনের যে সম্পর্কটা, এই সম্পর্কে আমরা জানব। আমরা আগেই বলেছি যে 1601 সালের দরিদ্র আইন মূলত দরিদ্র জনগণের যে তাৎক্ষণিক অর্থনৈতিক ও বাসস্থানজনিত সমস্যা, এই সমস্যার সমাধানের একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল। সে সময় ইংল্যান্ড যে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, যে পরিস্থিতিতে মানুষের আর্থসামাজিক অবস্থা বা মানুষ কোনো শৃঙ্খলিত পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করতে পারছিল না, কারণ সেই সময় ইংল্যান্ড আর্থিক সামাজিক নানান ধরনের সমস্যায় পরিবেষ্টিত ছিল। ঠিক এই সময়ে মূলত 1601 সালের দরিদ্র আইন প্রণীত হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যক্তির অর্থনৈতিক এবং বাসস্থানজনিত সমস্যা সমাধানের একটা খুব কার্যকর প্রভাব বা কার্যকর পদক্ষেপ হিসাবে এটি বিবেচিত হয়। তো এই আইনের অধীনে দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই আইনের অধীনে রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে দরিদ্রদের ব্যাপারে, তাদের সাহায্য এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে। এবং শুধু তাই নয়, এই সময়ে সরকার তাদের কর্মচারীও নিয়োগ দেয়। আমি আগেই বলেছি যে 1601 সালের দরিদ্র আইন সুষ্ঠু ও যথাযথভাবে তার প্রশাসনিক দায়িত্ব ওভারসিয়ারদের হাতে অর্পিত হয় এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক এই সকল ওভারসিয়ার তারা নিযুক্ত হতো। তো এক্ষেত্রে প্রথম ওভারসিয়ার যারা ছিল তাদের ব্যাপারে ওভারসিয়াররা মূলত অন্যান্য কাজের মধ্যে গবেষণাধর্মী কিছু কাজের সাথে জড়িত ছিল। গবেষণাধর্মী কাজটা কেমন? তারা মূলত যে দরিদ্র যারা আছে, এই দরিদ্রদের আর্থিক অবস্থা কেমন, তাদের ব্যাপারে, তাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপারে গবেষণাকর্ম পরিচালনা করত, অর্থাৎ তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করত। তারপর সেসব দরিদ্রদের একটা তালিকা তৈরি করত, যে তালিকার উপর বেস করে বা যে তালিকার উপর ভিত্তি করে রাষ্ট্র বা ওই অঞ্চলের যে ছোট ছোট অঞ্চল, প্রশাসনিক অঞ্চল, সে সময় যাদেরকে প্যারিশ নামে অভিহিত করা হয়, সেই প্যারিশ বা রাষ্ট্রের সেই ক্ষুদ্র অংশ দরিদ্রদের দায়িত্ব গ্রহণ করত, বা যেসব দরিদ্র সক্ষম ছিল তাদেরকে শ্রমাগারে বাধ্যতামূলক তাদেরকে কাজে যেতে হতো, অথবা রাষ্ট্র সেই সব মানুষ যারা সক্ষম ছিল তাদের দায়িত্ব আত্মীয় স্বজন তারা গ্রহণ করতে বাধ্য হতো। এরকম একটা র্যাপিড একটা অ্যাকশন রাষ্ট্র গ্রহণ করে দরিদ্রদের আবাসন সমস্যা, তাদের থাকা খাওয়ার সমস্যার তাৎক্ষণিক একটা সমাধান করে এই আইনের মাধ্যমে। তো তারপরে এই আইনে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্থানীয় লোকরাও যেন দরিদ্রদের সেবায় এগিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনমূলক ব্যবস্থা এবং দরিদ্র কর আরোপের মাধ্যমে এই আইনে দরিদ্রদের সুন্দর জীবনযাপনের একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দরিদ্র করের ব্যবস্থা রাখা হয় যেন যেসব দরিদ্র ডিপেন্ডেন্ট এবং যাদের আসলেই কোনো কাজ করার বা কিছু করার ক্ষমতা নেই, তাদের ব্যাপারে তারা যেন জীবন ধারণ করতে পারে। বিশেষ করে বেকার, শিশু এবং অক্ষম দরিদ্রদের জীবিকা লাভের ব্যবস্থা করা হয়। যে সকল শিশু আসলে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, এইসব শিশুদের ব্যাপারে একটা র্যাপিড চেঞ্জ আসে তাদের লাইফে এবং বিভিন্ন
ফ্যামিলিতে তারা থাকার সুযোগ পায় এবং তারা নাগরিক সুবিধা তারা পেয়ে থাকে এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, সেটা ছেলেদের জন্য 24 বছর এবং মেয়েদের জন্য এবং মেয়েদেরকে 21 বছর বা বিয়ের পূর্ব পর্যন্ত এই সময়টা তারা একটা ফ্যামিলির আন্ডারে নির্ভরশীল শিশু হিসাবে তারা থাকতে পারে। এছাড়াও এই আইনে দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসন প্রক্রিয়া একটি সুষ্ঠু ব্যবস্থাপনার ফসল হিসেবে বিবেচিত হয়। সেই সময়ের প্রেক্ষিতে যখন প্রথম দরিদ্রদেরকে রাষ্ট্র তার নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে এবং তাদের বিভিন্ন জায়গায় রাষ্ট্রদের তাদের কারো দায়িত্ব আত্মীয় স্বজনের কাছে, কাউকে শ্রমাগারে পাঠিয়ে, আবার কাউকে সাহায্য দানের মাধ্যমে রাষ্ট্র এই দরিদ্রদের একটা ব্যবস্থাপনা বা একটা সিস্টেমের মধ্যে একটা বিশ্লেষণে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 1601 সালের দরিদ্র আইনকে মূলত বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে উল্লেখ করা যায়। পাশাপাশি আধুনিক সমাজকর্মের যে পেশাগত মান, এই পেশাগত মান অর্জনে এই দরিদ্র আইনের জ্ঞান বিশেষভাবে সহায়তা দান করে। দরিদ্রদের জন্য যে বিভিন্ন কর্মসূচিগুলো গৃহীত হয় এ সময়, পরবর্তীতে তা আমেরিকায় ব্যাপকভাবে অনুশীলন করা হয় এবং সেবা পেশাগত আন্দোলনের মাধ্যমে সরকারি স্বীকৃতি লাভ করে, যা বিশ্বজুড়ে বঞ্চিত ও দরিদ্র শ্রেণীর কল্যাণে ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। তাই বলা হয় যে আধুনিক সমাজকর্ম পেশা মূলত 1601 সালের দরিদ্র আইনের কাছে বিশেষভাবে ঋণী, কারণ আধুনিক এই সময়ে যে সমাজকর্ম একটা পেশা রূপ লাভ করেছে, এখানে আধুনিক সমাজকর্ম পেশার ভিত্তি হচ্ছে এই দরিদ্র আইনগুলো। যেখানে 1601 সালের যে দরিদ্র আইন আছে, 1601 সালের এই দরিদ্র আইন খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে সমাজকর্ম পেশা হিসাবে আজকে স্বীকৃত, এর পেছনে এর সুনির্দিষ্ট জ্ঞান ভাণ্ডার এবং যে আরও যে দক্ষতা এবং এর যে বেস প্রয়োজন ছিল, মূলত এর বেস গঠনে এই দরিদ্র আইনগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। দরিদ্রদের জন্য যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এখানে, এই কর্মসূচিগুলো সেই সময়ের জন্য অনেক বেশি সময় উপযোগী ছিল এবং পরবর্তীতে এবং এই আইনের এবং দরিদ্রদের বা অসহায় ব্যক্তিদেরকে একটা সিস্টেমে আনার ক্ষেত্রে ইংল্যান্ড একটা পথিকৃতের ভূমিকা পালন করে, একটা অগ্রগামী ভূমিকা পালন করে, যার প্রেক্ষিতে মূলত দরিদ্রদের জন্য বিভিন্ন কর্মসূচি পরবর্তীতে আমেরিকা এবং ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশও গ্রহণ করে। যারা দরিদ্র এই যে দরিদ্র আইন, এই দরিদ্র আইন কেবল ইংল্যান্ড না, অন্যান্য দেশও, পৃথিবীর অন্যান্য দেশও গ্রহণ করে এবং তারা তাদের দারিদ্রতার হারটাকে কমিয়ে আনতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে একটা সিস্টেমের মধ্যে আনতে তারা সফল হয় এবং কার্যকরী একটা মাধ্যম হিসাবে। সোজা কথা হচ্ছে যে দারিদ্রতা একটা ভয়ঙ্কর সমস্যা এবং বিপুল পরিমাণ মানুষ এই সমস্যায় আক্রান্ত। তো এই দরিদ্র মানুষগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনার ক্ষেত্রে প্রথম দেশ হিসাবে অগ্রগামী ভূমিকা পালন করে ইংল্যান্ড। এবং ইংল্যান্ড পথিকৃতের ভূমিকা পালন করার পর পরবর্তীতে আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো এটাকে ফলো করে এবং বিশ্বজুড়ে বঞ্চিত ও দরিদ্র শ্রেণীর কল্যাণে এই আইন একটা পথিকৃতের ভূমিকা পালন করে। সেই সাথে দরিদ্রদের একটা সুব্যবস্থাপনার মধ্যে আনলে এটি যে রাষ্ট্র উপকৃত হয়, এই ব্যাপারটি কোনো রাষ্ট্র কর্তৃক প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এরই বেসিসে আমরা বলতে পারি যে সমাজকর্ম পেশা হিসাবে সমাজকর্ম 1601 সালের দরিদ্র আইনের কাছে বিশেষভাবে ঋণী। আমরা জানি যে আধুনিক বা পেশাদার সমাজকর্মের যে উদ্ভব এবং বিকাশ, এই উদ্ভব এবং বিকাশে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যুক্তরাজ্যের অবদান। যুক্তরাজ্যই প্রথম কল্যাণ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হয় এবং জনগণের জন্য বিভিন্ন আইন যে অপরাধীকে শাস্তি দেবার জন্যেই কেবল নয়, বরং সমাজের নিপীড়িত নিগৃহীত মানুষগুলোকে রক্ষা করার জন্যেও হতে পারে, তার পথিকৃত হিসাবে ইংল্যান্ড একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে পৃথিবীতে এবং তারই ধারাবাহিকতায় পৃথিবীর অন্যান্য দেশ ইংল্যান্ডের
এই চিন্তা চেতনাকে গ্রহণ করে নিজেদেরকে ধীরে ধীরে কল্যাণ রাষ্ট্র হিসাবে আবির্ভূত করার প্রচেষ্টা চালায়। যেখানে আজকের পৃথিবী যেখানে সব দেশ নিজেকে কল্যাণ রাষ্ট্র হিসাবে আবির্ভূত করতে বিভিন্ন প্রচেষ্টা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, সেখানে বহু পূর্বে ইংল্যান্ড এই বিষয়টি সূচনা করে মূলত 1601 সালে এই দরিদ্র আইনগুলোর মাধ্যমে। তো এই 1601 সালের দরিদ্র আইন, তাই আমরা বলতে পারি যে ইংল্যান্ড তথা বিশ্বের ইতিহাসে প্রথম দরিদ্রদের সেবাদানের ক্ষেত্রে একটা সম্মিলিত প্রয়াস। এর আগের দরিদ্র আইনগুলো এত বেশি স্পেসিফাইড ছিল না। এটি একটি সুসংঘবদ্ধ প্রয়াস এবং এই প্রয়াসের পরবর্তীতে আরও অনেক প্রচেষ্টা গ্রহণ করা হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এই ছিল আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম 1601 সালের দরিদ্র আইন, সেই সাথে আমরা জানলাম এই আইনের প্রশাসনিক কাঠামো, আমরা জানলাম এই আইনটা কিভাবে কার্যকরী হয়, এই আইনের গুরুত্ব, সমাজকর্মের সাথে এই আইনের সম্পর্ক, এই বিষয়গুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা সবাই ঘরে থাকার চেষ্টা করবে এবং পরিবারের যে বয়স্ক অসুস্থ যারা আছে তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবে এবং তোমাদের সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।